আমার একটা স্লোগান ছিল, রাত্রির 1টার সময় কাকে পাবেন? বলেছি রাস্তায় পুলিশকে পাবেন, কুকুরকে পাবেন আর তাপস চ্যাটার্জিকে পাবেন। আমি মনে করি 51 সাল থেকে আমাদের ভোট হচ্ছে। আমি যত ভোটে জিতেছি এত ভোটে কেউ জিতেনি। প্রকল্প যেমন সরকারের আছে, আমার নিজের কিছু প্রকল্প আমি নেওয়ার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। এক হচ্ছে আমার মায়ের নামে বিধায়ক হওয়ার পর একটা বেনারসি শাড়ি 5,000 টাকা, যে কোনো গরিব মানুষ, হিন্দু মুসলিম যে গরিব মানুষই থাকবে, মিলামা সম্প্রীতি উপহার। একজন মানুষ ওষুধ কিনতে পারছেন না, সঙ্গে আছে, মানে সঙ্গে আছে, এমন না যে আপনার সরকারি নিয়ম এটা আমার দ্বারা হবে না, এটা আমি কখনো হাঁটতে শিখিনি। আমি মনে করেছি গরিব মানুষের জনপ্রতিনিধি ভোটে দাঁড়ান একটা দলের হয়ে, জেতার পর তিনি সব মানুষের প্রতিনিধি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে পশ্চিমবঙ্গের আমি একমাত্র বিধায়ক যে অর্থ আমি অনারিয়াম পাই, সেটা আমি নিজে তুলি না, সেটা আমি সমস্ত মানুষকে দিয়ে দিই। ওষুধ কেনার জন্য প্রতি বুথে 10,000 টাকা করে, সব বুথে পারি না, 8টা 9টা বুথ চাঁদপুরে আছে, ইত্যাদিতে আছে, তাদের ওষুধ কেনার জন্য মাসে মাসে আমি অর্থ দিয়ে দিই। আমার নিজের খুব ইচ্ছাটা ভ্রাম্যমান চিকিৎসা গাড়ি করবো, যেখানে ডাক্তার নার্স থাকবে, গরিব বসতি এলাকায় গিয়ে তারা বিষয়গুলো গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা। এটিএম রক্ত কার্ড, মানে পিপিস ব্লাড ব্যাংকের সঙ্গে মৌ চুক্তি হয়েছে, আমি সব রক্ত দেবো, আমার বিধানসভার সবাইকে তার রক্ত রাখে বিষয়গুলো করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ভয়েস, সঙ্গে আমি আব্দুল সালাম। আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন নিউ টাউন বিধানসভা এলাকার বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়। তাপস চ্যাটার্জি মহাশয়, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। আমরা আজকে কথা বলবো মাননীয় বিধায়কের সঙ্গে, তার ছোটবেলা, কিভাবে তিনি রাজনীতিতে এসেছেন, কিভাবে তিনি রাজনীতিতে বড় হয়েছেন এবং এখন তিনি বিধায়ক হওয়া অবস্থাতে তিনি মানুষের জন্য কি কাজ করছেন এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিরোধীদের কি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং জনতা কি বলছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই পর্বে কথা বলবো। আজকের আমরা শুরু করব রাজনৈতিক বিষয় দিয়ে। আমরা জানি আপনি দীর্ঘদিন রাজনীতিতে আছেন, তো আপনার যে রাজনৈতিক জীবনের সূচনাটা কিভাবে হয়েছিল, আপনি কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রাজনীতিতে আসার? প্রথম কথা, আমি প্রচন্ড দারিদ্র পরিবার থেকে বড় হয়েছিলাম। আমার পিতামাতা ছোটবেলা থেকে এই পরিচয়ই ছিল না, আমাকে আমার দিদিমা মানুষ করেছিলেন এবং নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে আমি মানে বিষয়টাকে হই। তারপরে মাধ্যমিক পাস করি, রামকৃষ্ণ মিশনের ছাত্র, দরিদ্র পরিবারকে রামকৃষ্ণ মিশন তখন বিষয়গুলো করেছিলেন। তারপরে আমি মাধ্যমিক পাস করার পর আমি তারপরে তৎকালীন সময় 11-12 কলেজে পড়া হতো 1977-এ, মতিঝিল কমার্স কলেজে ভর্তি হই। ওখানেই আমার ছাত্র রাজনীতিতে হাতে করি। আমি শুনতাম যে বাড়িতে মানে তারা সবাই তখন তৎকালীন সময় মানে কংগ্রেসের বিরুদ্ধে লেফট ওরিয়েন্টেশনের মধ্যে একটা ছিল, আমার মধ্যেও সেই ধারা বা ইত্যাদি বহিত। এবং আমি যখন কলেজে যাই কলেজে আমাকে পড়াশোনা করতে যাই, কিন্তু আমাকে ছাত্র রাজনীতিতে প্রবেশ করি। আমাকে একজন এসে বললেন যে রাজনীতি, এই পাওয়ারটা মানুষকে সেবা করতে গেলে খুবই কাজে লাগবে, মানুষকে সাম্যের অধিকার দিতে হবে। এগুলো আমাকে উদ্বুদ্ধ করলাম এবং কলেজের ছাত্র জীবনে পড়াশোনা এবং রাজনীতি, তারপর আমি 4 বছর কলেজে পড়াশোনা করেছি, পাসও করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সব কিছু করেছি। করে কলেজে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে প্রবেশ হতে হতেই কলেজের থেকে তারপরে তখন আমাদের এলাকায় আমি যেখানে থাকি, আমি 81 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ছাত্র আন্দোলন থেকে। 83 সালে আমি মাত্র 21 বছর বয়সে স্থানীয় মানুষরা আমাকে পঞ্চায়েতের মেম্বার হিসেবে করেন, মানে বলেন যে তৎকালীন দল আমাকে পঞ্চায়েত মেম্বারের টিকিট দেন 1983। আপনি যে রাজনীতিতে এসেছেন, অনুপ্রেরণা কে ছিল আপনার? প্রত্যেকটা অনুপ্রেরণা থাকে, আপনার অনুপ্রেরণা আমার দিদিমা ছিল, আমার গরিবানা দারিদ্রতা বিষয়টা ছিল, এবং সেই অনুপ্রেরণাতে আমি নিজেকে মানে এরকমভাবেই ভাবতে পেরেছি যে গরিব মানুষের আন্দোলনে এগিয়ে নিতে হবে এবং গরিব মানুষকে কিছু করতে গেলে বিষয়টাকে রাখতে হবে। এটাই ছিল আমার কাছে অনুপ্রেরণা। মূলত আমার দিদিমা মানে এটাকে মনে করতেন যে একটা সত্যিকারে ভালো মানুষ, রাজনীতি যেন ভালো মানুষ থাকে, এইটা আমাকে একটা অনুপ্রেরণা দিয়েছিল। আর ছাত্র রাজনীতিতে আমাকে যিনি কলেজে প্রথম এই রাজনীতির কথা বলেছিলেন, তিনি আজকে পৃথিবীতে আজকে জানেন, রানী বিশ্বাস বলে এক ভদ্রমহিলা, তিনি আমাকে বলেছিলেন যে রাজনীতিতে সাম্যের জন্য যদি বিষয়গুলো করা যায় সেটা একটা থাকবে, এবং সেটা আমাকে এমনভাবে বুঝিয়েছিলেন যে সেটাকে আমি আমার জীবনের খুবই মানে বিষয়টাকে রেখেছিলাম। ওই আমার ছাত্রদের প্রতি আকর্ষণ হওয়া, তারপর আমার নির্বাচিত প্রতিনিধিত্বের জীবন শুরু হয় মানে 1977, প্রায় বলতে পারেন মানে 48 বছর আমার রাজনৈতিক ভাবে মানে এ করা। আর আমি প্রায় বলতে পারেন
42 বছর জনপ্রতিনিধি, মানে 83 সাল থেকে আমি জনপ্রতিনিধি, 2025 অব্দি মানে মেম্বার, প্রথম পঞ্চায়েত মেম্বার। 88 সালে 5 বছরের মধ্যে আমার পারফরমেন্স আমাকে প্রধান, আমি পঞ্চায়েতের প্রধান হই 88 সালে। তাও সেখান থেকে 93 পর 94 সালে আমাদের পুরসভা হয়ে যায়, রাজারহাট গোপালপুর পুরসভা। প্রথম টেনিউরে 6 মাসের জন্য গভর্নমেন্ট নোটিফিকেশন বডি করেন, সেই বডিতে আমাকে ভাইস চেয়ারম্যান করে। তারপর 94 থেকে 99 আমি মানে ভাইস চেয়ারম্যান থাকি। তারপর 99 থেকে 2014 3টে টার্ম, 15 বছর আমি পুরসভার চেয়ারম্যান থাকি এবং সেখানে সাফল্যের সাথে কাজ করি। 15 সালে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। 15 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেপুটি মেয়র করেন বিধাননগর কর্পোরেশনে। তারপরে তো 2021-এ আমি বিধায়কের টিকিট পাই, বিষয়টাকে করি এবং আপনি বাম ঘরানার রাজনীতি করতে করতে উঠে এসেছেন, তারপর আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তো এই পার্টি বদলের কারণ কি ছিল আপনার? ছিল না। প্রথমত হচ্ছে যে যখন দেখুন আমি 2014 সালে আমার মানে আমার পুরসভার মেয়াদ শেষ হয়ে যায়, তখন আমি এতেই ছিলাম। আমাদের এলাকার মানুষজন সবটা বলেন যে দেখুন আপনার মতো মানুষ, আমি মানে তখন চেয়ারম্যান হিসেবে এত জনপ্রিয় কাজ করতাম, মানুষ চাইতো যে আমার সার্ভিসটা, আমার কাজটা, আমার ইনিশিয়েটিভটা, বেশ করে গরিব মানুষ, বেকার ছেলে, ডাউন মানুষ, বেশ করে সংখ্যালঘু মুসলিম মানুষ, উদ্বাস্তু মানুষ, এদের একটা আমার প্রতি আকর্ষণ ছিল। আমি তাদের কাজে খুবই বলিয়ান থাকতাম। তো তখন তারা সবাই মিলে বলেন এবং আমাকে আমাদের এখানকার সাংসদ কাকুলি ঘোষ দস্তিদা, তিনি উদ্যোগ নিয়ে কথা বলেন এবং আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে সবটাকে বলে দেখুন আপনি খুব কাজের মানুষ, আপনাকে আমাদের কাজে খুব দরকার। এবং আমাদের এই তখন যা স্কিমগুলো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়, আমার কাছে মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই বামপন্থার স্বপ্ন দেখি। এবং 2015 সালে উনি আমাকে সম্মান দিয়ে দলে নিয়ে আসেন এবং নিয়ে এসেই মানে জুলাই মাসে নিয়ে আসেন, সেপ্টেম্বরে ভোটেই আমাকে তিনি নমিনেশন দিয়ে ডেপুটি মেয়র করেন কর্পোরেশন। এবং মানে আপনি যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে শুরু করেছিলেন যে মানুষের জন্য কিছু করবেন, সাধারণ মানুষের জন্য, সেই কারণেই আপনি মনে করেছেন যে এখানে আসলে বেশি কাজ করতে পারবেন। যেতে পারে। আমার সহকর্মীরা ওখানে যেখানে থাকতাম সেখানে তারা বলেছিলেন সবাই মিলে যে না, এটা আপনার করা উচিত, এলাকার স্বার্থে আপনার মতো মানুষের সার্ভিস খুব প্রয়োজন। কারণ আমি তখন নানা কাজে, আমি এলাকায় কলেজ করেছি, এলাকায় হাসপাতাল করেছি, এলাকায় নানা স্কুল করেছি, বেশ করে সংখ্যালঘু মুসলিম মানুষের কাজকর্মে তারা এত খুশি থাকতেন যে আমাকে তারা এবং চিরকালই খুব নানা ইনোভেটিভ কাজে আমি মানে বিষয়টা ছিলাম, সেই কাজটাকে। আপনি যখন বামপন্থী ঘরানার রাজনীতি করেছেন, তখন আপনি যখন ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, আবার তৃণমূল আসার পরও আপনি জিতেছেন, তাহলে পার্টি বদল করার পরও আপনার ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি? কারণ মানুষ আমাকে সবসময় চেয়েছে, আমি একটা স্লোগানও দিতাম, আমি যেখানেই থাকি আমি আপনাদের লোক, আমি যেখানেই থাকি আমি আপনাদের লোক, মানুষেরই লোক। এইটা সামনে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়ন, তার বিষয় এবং তার মধ্যেই বামপন্থার সত্তা দেখি। আর বামপন্থা কারোর প্যাটার্নাল প্রপার্টি না, লাল ঝান্ডার বামপন্থা একটা দর্শন, একটা আন্দোলন, সেখানে বিষয়টাকে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই সেই বামপন্থার একটা তৈরি হয়েছে। মানে আপনি বলতে চাইছেন যে আপনি সিপিএম ছেড়েছেন কিন্তু আপনার বামপন্থী আদর্শ আছেন এখন? আছি। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলি তো বামপন্থার কাজ, যে কাজ নিয়ে আমরা বলতাম, আজ লক্ষ্মীর ভান্ডার, আজ স্বাস্থ্যসাথী, গরিব মানুষের বিষয়গুলো করা, আজকে সবুজ সাথী, যে কোনো প্রকল্প আপনি দেখুন, সেই প্রকল্পগুলোকে এত সার্থক রূপদান করেছেন, সেটা আমরা আগে ভাবা ছিল যেগুলো বামপন্থীদের কাজ, গরিব মানুষের স্কুলের বিষয়গুলো করা, ইত্যাদি করা। এটা এত এক্সেলেন্সি তিনি গরিব মানুষের জন্য করেছেন, এটাকে শুধু বামপন্থার নাম করে একজনের বিরোধিতা করব এটা না। বামপন্থা মানে গরিব মানুষের পথ নির্দেশক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই বামপন্থার নিদর্শন বা স্বপ্ন দেখি। আমরা জানি আপনি 2021 সাল থেকে বিধায়ক আছেন। তো এই বিধায়ক হওয়ার সময় পর্যন্ত, মানে এই 25 সাল পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন মানুষের জন্য এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো অ্যাচিভ করতে পেরেছেন কিনা? দেখুন, আমি চিরকালই মানুষের সাথে কাজ করি। সরকারি যে প্রোটোকলের নিয়ম আছে, সরকারি নিয়মের বাইরেও ব্যক্তিগত ইনোভেটিভ নিয়ে মানুষই বলতে পারবো। আমার একটা স্লোগান ছিল, রাত্রির 1টার সময় কাকে পাবেন, বলেছি রাস্তায় পুলিশকে পাবেন, কুকুরকে পাবেন আর তাপস চ্যাটার্জিকে পাবেন। সুতরাং এইটা মানুষ জানে, মানুষ আমাকে সবসময় তার কাজের মধ্যে পেয়েছেন। রাস্তাঘাট যেরকম উন্নয়ন ছিলেন এবং আমার এমএলএ ল্যাডসের টাকাও নানাভাবে উন্নয়ন হয়েছে। 5টা গ্রাম পঞ্চায়েতকে আমি 4টে গ্রাম পঞ্চায়েতকে আমি অ্যাম্বুলেন্স দিয়েছি, একটা গ্রাম পঞ্চায়েতকে আমি সব ভাইজান দিয়েছি। আমার যেটা বিষয় ছিল 2 নম্বর হচ্ছে নানান কবরস্থান থেকে আরম্ভ করে বিষয়টাকে করা। এবং আমি
হাসপাতালগুলো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থেকে আরম্ভ করে যেরম কাজে থাকা একটা আছে, শুধু আমি এখনো শুরু করতে পারিনি, খুব শীঘ্রই শুরু করছি। যে আমাদের যে রাজারহাটের শ্মশান, তার যে টেকনিক্যাল ব্যাপার ছিল, তাকে ইলেকট্রিক চুল্লিতে পরিণত করার ব্যাপারটাকে একটা জায়গাতে নিয়ে যাওয়া আছে। খুব শীঘ্রই সে কাজটা আমরা শুরু করবো, শুরু করবো। এবং আমি ধরুন আমি বলি বা অন্য কিছু বলি, আমি মনে করি 51 সাল থেকে আমাদের ভোট হচ্ছে। আমি যত ভোটে জিতেছি এত ভোটে কেউ জিতেনি। আর দ্বিতীয়ত হচ্ছে 51 সালের পর থেকে মানুষ বিধায়ক, আমাদের রাজারহাটের কথা ছিল বিধায়ক ভাগ্য খারাপ, এখন রাজারহাটের মানুষ গরিব মানুষ বা ইত্যাদি মানুষ তখন ইনোভেটিভ। তখন আমি আমার প্রকল্প, যেমন সরকারের আছে, আমার নিজের কিছু প্রকল্প আমি নেওয়ার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। এক হচ্ছে আমার মায়ের নামে বিধায়ক হওয়ার পর একটা বেনারসি শাড়ি 5,000 টাকা, যে কোনো গরিব মানুষ, হিন্দু মুসলিম যে গরিব মানুষই থাকবে, মিলামা সম্প্রীতি উপহার। মানে প্রায় আমার আজকে বলতে পারেন আমি এক্স্যাক্টলি 2300 কমপ্লিট করেছি, 2308-9 জন এটা বিষয়গুলো করেছে। আমরা অন্ন সত্ত্ব প্রকল্প চালাই আমি দুটো জায়গায়, একটা পশ্চিম রায়বাড়ি মুসলিম অঞ্চলে সেখানে সেই প্রতিষ্ঠানকে দিয়ে রেগুলার খাওয়ানো হয়, আবার চাঁদপুরের সর্দার পাড়াতেও একটা মানে মানুষকে বিষয়গুলো করে। আমার এমএলএ আই ক্লিনিক এখন খুবই বিখ্যাত হয়েছে, সবকে 3 দিন শিশুদের সম্বোধ শুক্র এমএলএ দাতব্য চিকিৎসালয় মালিকের জন্য বিষয়গুলো করা, এছাড়া নানা ইনোভেটিভ প্রোগ্রামে স্কুল পরিচালনা করা, স্কুল চালানো, স্কুলগুলোতে বিষয়গুলোকে করা। আমার স্কুল বাসে করে বাচ্চারা, গরিব বাচ্চারা যাবে, সেই বাস বিষয়গুলো করা। রিসেন্টলি টয় ট্রেন পরশুদিন উদ্বোধন করলাম, ব্যাপারটাকে মানে রাখা। আইসিইউ, ভেন্টিলেশন, অ্যাম্বুলেন্স আমার ক্লাবের মাধ্যমে মানুষকে বিষয়গুলো করলাম নানা কাজের মধ্যে দিয়ে আমি মনে করি। এবং এছাড়াও সমাজের যে ধরুন একজন মানুষ ওষুধ কিনতে পারছেন না, সঙ্গে আছে, মানে সঙ্গে আছে, এমন না যে সবটা সরকারি নিয়ম, এটা আমার দ্বারা হবে না, এটা আমি কখনো হাঁটতে শিখিনি। এবং দেখেছেন যে আমার একটি মেয়ের বিয়ে দিলাম, মেয়ের বিয়ে তো অনেকেই দেয়, হ্যান্ডিক্যাপ ছেলে হ্যান্ডিক্যাপ মেয়ের বিয়ে রাজকীয়ভাবে দিলাম। রাজ্যের মন্ত্রিসভা সদস্যরা এসেছিলেন, বিভিন্ন মানে চাঁদপুরের, সেটা বিরাট আলোড়ন হয়েছে মানুষের সামনে। এবং আমি নিজেও চেষ্টা করি, যেমন মানুষের আশীর্বাদে করছে, আবার নিজের পুরনো বাড়ি সেটা দান করেছি থ্যালাসেমিয়া শিশুদের জন্য, সেটা যাতে প্রসেস হচ্ছে, যাতে বিষয়টাকে করে নেওয়া যায়। মানুষের জন্য কাজ, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে আমি নানাভাবে কাজ করি, ফুটবল, ক্রিকেট, খেলাধুলো, নিজের সুইমিং পুল সচিন তেন্ডুলকর উদ্বোধন করেছে, বিভিন্ন জায়গাতে বিধায়ক হিসেবে যেখানেই দরকার হয়েছে সে কাজ আমি করেছি। সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে নিয়ে সাহস করে এগিয়ে গেছি, এবং সেটাকে আমরা কিন্তু নানাভাবে বিষয়টাকে রেখেছি। ক্যান্সার পেশেন্ট থেকে আরম্ভ করে সহকর্মীদের পাশে দাঁড়ানো, সেটা একদম মানে কিছু ছিল। গরিব মানুষের কাছে আমি কোনো দল মত কখনো দেখি, আমি মনে করেছি গরিব মানুষের জনপ্রতিনিধি ভোটে দাঁড়ান একটা দলের হয়ে, জেতার পর তিনি সব মানুষের প্রতিনিধি, এটাই আমাদের গণতন্ত্র, তার বিষয়টাকে আছে। পার্টিকুলারলি সংখ্যালঘু মানুষের উন্নয়ন, এটাকে আমি অগ্রাধিকার দিয়েছি। মানে এই কারণে সংখ্যালঘুদের শিক্ষা, আমি নিজেও দুটো স্কুল চালাই একদম মানে বিষয়টাকে করার জন্য একটা হাই স্কুল বিষয়টাকে চলে। আমি আমার এমএলএ টাকাতে কলেজের উন্নয়ন, কলেজ থেকে টাকা নিয়ে আসা। এবং আপনারা শুনলে জানি না নিজের কথা নিজে বলা ঠিক হবে কিনা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে পশ্চিমবঙ্গের আমি একমাত্র বিধায়ক যে অর্থ আমি অনারিয়াম পাই, সেটা আমি নিজে তুলি না, সেটা আমি সমস্ত মানুষকে দিয়ে দিই। কারণ এতে আমি গ্রামে ওষুধ কেনার জন্য প্রতি বুথে 10,000 টাকা করে, সব বুথে পারি না, 8টা-9টা বুথ চাঁদপুরে আছে, ইত্যাদিতে আছে, তাদের ওষুধ কেনার জন্য মাসে আমি অর্থ দিয়ে 10,000 টাকা অবধি লিমিট, বুথে মানে ওষুধ পাবে, ইত্যাদি পাবে, যে কোনো মানুষের কোনো বিষয় থাকলে বড় এছাড়া নানাভাবে একটা উদ্যোগ নিয়ে, ধরুন জনপ্রতিনিধি, খেলার মাঠ নিয়ে হিন্দু মুসলমানের একটা ক্লাব পুজো করবে, মুসলিম মানুষের জমিটা নিয়ে কেস কাবাডি দুজনকে বসে সম্পূর্ণ টাকা আমরা রক্ত বিক্রি করেছি, মানুষের কাছে ভিক্ষা করেছি, সব ক্লাবগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ ফলাফল করে একটা জমি আমরা কিনে দিয়েছিলাম। অনেক ইনোভেটিভ কাজ আমাদের সামনে থাকে, যা ব্যাপারটাকে রেখে আমরা করার চেষ্টা করি। এবার এবার দুটি তরতাজা ক্যান্সার পেশেন্ট থাকে, দুটো ব্লাড ক্যান্সারের বাচ্চাকে তো আমরা ভিক্ষা করে ভালো করলাম, দুটো বাচ্চাকে, তাদের মানুষের কাছে ফেসবুক থেকে টাকা তোলা, মানুষের জন্য বিষয়গুলো করা, রক্তদানকে সমৃদ্ধ করা, এই কাজটাকে আমরা দারুণভাবে এছাড়া আপনাকে আমার মনে পড়ছে না, আমি প্রস্তুতি নেই, যে আমার নিজের ধারণা যে আমি বিধায়ক হিসেবে আমি আমার আন্তরিক চেষ্টা বিষয়টাকে রাখেছি। আমার একটা পাথরঘাটা হাসপাতাল, সেটাকে আমাকে হয়নি, কারণ কিছু নিয়মের জটিলতা আছে, সিএমওএইচ ব্যাপারটাকে করেছেন যে তাদের হাসপাতাল, সেটাকে আমি দেখছি কীভাবে বিষয়গুলোকে করা যেতে পারে, স্বাস্থ্য পরিষেবা। আমি আমার নিজের বিধায়কের টাকার দুটো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়েছি, ডায়ালিসিস মেশিন দিয়েছি, খুব শীঘ্রই উদ্বোধন হবে।
মানে উদ্বোধন হবে। সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। স্কুলগুলোকে উন্নয়ন করার ব্যাপার করেছি, অন্যান্য ব্যাপারগুলোকে করেছি। সবথেকে হচ্ছে মানুষের কাছে সার্ভিস, এবং সবার থেকে উঠতে উঠে সবসময় সরকারি নিয়মে পারা যায় না। কোনো বড়লোককে ধরে কোনো গরিব মানুষের ওষুধ কিনতে পারছে না কোনো মানুষের উত্তর, এই কাজটা আমি খুব সাবলীলভাবে করি। আমি নিজে এটা নীতিগতভাবে মনে করি, ক্ষমতা আমার কাছে ছুরি। ছুরি ছুরি সমাজ বিরোধী মানুষকে মারে, আর ডাক্তার আর নার্স ছুরি দিয়ে মানুষকে সেবা করে। আমার কাছে এটা ডাক্তার আর নার্সের সমান। আমার ব্যক্তিগত জীবনে যেহেতু প্রচণ্ড দারিদ্রতায় বড় হয়েছি, চেষ্টা করি মানে বিষয়টাকে, আমরা একটা ফিলোসফিতে বিশ্বাস করি। হিন্দুরা বলে ভগবানের ঋণ শোধ করা যায় না, মুসলিমরা বলেন আল্লাহ ঋণ শোধ করা যায় না, হিন্দু মুসলমান দুজনই বলেন পিতা মাতার ঋণ শোধ করা যায় না। তিনটেই সত্য। আমি 42 বছর কাজ করতে করতে, গ্রাস রুট থেকে কাজ করতে করতে এটা বলি যে জনগণের ঋণ কখনো শোধ করা যায় না, জনগণের কাজ করে তার ঋণ শোধ করতে। মানুষ আমাদের এত ক্ষমতা দিচ্ছেন, দেখুন আজকে 2টো সিকিউরিটি আমার সাথে আছে, 3টে সিকিউরিটি, তাদের মাইনে কত গভর্নমেন্ট বহন করছে। আইএস অফিসার আমাকে স্যার বলছেন, থানার আইসি আমার বিষয়গুলো করছেন। এই যে গণতন্ত্রের মূল্য, এটাকে ভোগ করবো না মানুষের জন্য করবো, এটা একটা ব্যাপার। আমাদের গণতন্ত্রের এই ভিত্তিটাকে সামনে রেখে ব্যাপারটাকে রাখা, সম্প্রীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করেছি। কোনোদিন আমরা সম্পত্তি নষ্ট হতে দিইনি, মানুষকে বিষয়গুলো করা, বাস রুট থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজকর্মে আমরা একটা আছে। এছাড়া সেন্ট্রালি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেগুলো তো আমরা সবসময় ব্যাপারটাকে, লক্ষ্মীর ভান্ডার মানুষ পেয়েছে। আপনি কথা একটা বিষয় বললেন একটু আগে, হাসপাতালের বিষয়ে বললেন, চিকিৎসা ব্যবস্থার কথা বললেন। তো আমাদের জানা মতে রাজারহাটে যে আপনার হাসপাতাল আছে, সেখানে সুপার স্পেশালিটি হাসপাতালের একটা দাবি আছে মানুষের। তো এবং আমি যতদূর শুনেছি আপনি ইতিপূর্বে দাবিও করেছেন, রাজ্য সরকার জানিয়েছেন যে এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রয়োজন। তো সে ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে? আমি প্রশাসনিক মিটিংয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটা রেখেছিলাম, দেবীদের সব মানুষ দেখেছেন, এবং আমাদের হাসপাতালটার অনেক টাকা ফাঁকা স্যাংশন হয়েছে, কাজকর্ম চলছে। স্পেশালিটি এক্ষুনি হচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী বলছেন ডাক্তার ঠিক পাচ্ছেন না, ডাক্তারের যে প্রয়োজন সেটা পাচ্ছেন। আমরা চেষ্টা করছি একটা জয়েন্ট ভেঞ্চারে করার জন্যও বলেছেন যে আমরা সেটাও খুঁজছি। এছাড়া আমি চেয়ারম্যান যখন ছিলাম, নাহানপুরে একটি হাসপাতাল করেছিলাম, মাতৃসদন, সেটাকেও যদি কলেবর বৃদ্ধি করা যায় সেটা করলাম। দেশবন্ধুনগর একটা হাসপাতাল আমরা করেছিলাম। আমরা এখনো চেষ্টা করছি যে ব্যবস্থা আছে তাকে আমরা কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। এনকেডিএ এলাকাতেও আমরা একটা হাসপাতালের কথা গভর্নমেন্ট তার প্যাকেজ প্রোগ্রামে শুরু করেছেন। সবটা মিলিয়ে একটা আমাদের স্বাস্থ্য পরিকল্পনাতে ব্যাপারটাকে আমরা রাখার জন্য ব্যাপারটাকে রাখছি। এছাড়া আমার নিজের খুব ইচ্ছা, একটা ভ্রাম্যমান চিকিৎসা গাড়ি করবো, যেখানে ডাক্তার নার্স থাকবে, গরিব বসতি এলাকায় গিয়ে তারা বিষয়গুলো গ্রামে গিয়ে চিকিৎসা, দুয়ারে রেশন বা এই ধরনের প্রকল্পগুলো আমরা সেরকমভাবে মানুষের সামনে রাখার একটা চেষ্টা করবো। এটা আমার নেক্সট ভিশন, আমি এটা চেষ্টা করছি সেভাবে করার। তো আমরা সেই কাজ, বড় একটা কথা বললেন, সত্যি একটা নতুনত্ব আছে এটার মধ্যে, যে মানুষের মানে চিকিৎসার জন্য মানুষকে, যেমন আমরা দেখেছি যে অনেক দূরে দূরে যেতে হয়, কলকাতার হাসপাতালগুলোতে চিকিৎসা করতে যেতে হয়, সেখানে তাপস চ্যাটার্জি মহাশয় বলছেন যে মানুষের দরজায় পৌঁছাবেন চিকিৎসা নিয়ে। এটা একটা বড় প্রতিশ্রুতি, যদি প্রতিশ্রুতি পূরণ হয় তাহলে মানুষের জন্য এটা একটা বড় উপকারে আসবে বলে আমরা মনে করছি। আর দেখুন, আপনি জানেন আপনি কতখানি খবর রাখেন, খবর নিয়েও দেখবেন যে মানুষ যখন বিপদে পড়ে রাত্রি 2টো 2:30টার সময় গিয়েও আমরা যে কোনো অবস্থায় করে। কয়েকদিন আগে একটি মুসলিম ছিল, গরিব মানুষ, সুতারের কাজ করছিল, তার নিজের হাতে নিজে চালিয়ে হাতটা এমন হয়ে চলেছে, যদি আপনাকে আমি আমার এদের দেখাই তাহলে আটকে উঠবেন। আমার মেয়ে দেখতে পাচ্ছে না, সমস্ত হাসপাতালগুলো বলেছে চিকিৎসা করা যাবে না, হাতটা পাত দিতে হবে। আমি রিস্ক নিয়ে অ্যাপেলোতে ভর্তি করলাম। অ্যাপেলো বললো কি হবে, কি করে টাকা দেয়, বলে ভিক্ষা করে দেওয়া হবে। এই রিস্ক ঝুঁকি আমরা নেই, এবং তাকে প্রাথমিকভাবে অ্যাপেলো অনেকটা সাহায্যও করেছে। আমি 2 লক্ষ টাকা দিয়ে ছেলেটাকে সুস্থ করে, যেরকম প্রতিদিন আমাদের চলে, মানুষের সামনে প্রতিদিন চলে। এবং এছাড়া আমি কোনো মানুষ মারা গেলে সৎকারের জন্য অর্থ ব্যবস্থা করে দিই। এ নিয়ে কোনো পিছু টাকাই না, কোনো ব্যাপারটা থাকলে মানুষের সঙ্গে রাখার একটা চেষ্টা করি। আমার একটা বড় প্রকল্প আমার দিদিমার নামে, অন্ন সপ্ত, রেগুলার 30 জন মানুষ খায়, যেখানে দাঁড়িয়ে যে মানুষগুলো বলে দুপুরে খাবার নেই, আমার দেশে একদল মানুষ 5 স্টারে গিয়ে প্রচুর খরচা করে তার বিষয়গুলো করছে না, একদল মানুষ একটা বেলা খাওয়া তাদের কাছে সমস্যা, সেই প্যাকেজ প্রোগ্রামগুলোকে কিন্তু আমরা রাখছি। এছাড়া আমি রক্তদানেও একটা বড় ব্যাপার করেছি বিধায়ক হিসেবে, এটিএম রক্ত কার্ড, মানে পিপিস ব্লাড ব্যাংকের সঙ্গে মৌ চুক্তি হয়েছে, আমি সব রক্ত দেবো, আমার বিধানসভা সবাইকে তার রক্তটাকে বিষয়গুলো করতে হবে। এবং এই কাজে আমাদের সাফল্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষ আমাদের, এছাড়া সহজ সরল ব্যবহার, মানুষের সঙ্গে থাকা, মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে রাখা, এইটা একটা আমার কাছে বলতে পারেন যে একটা
এবার ব্যাপার। এবং মানুষ গেলে কিছুই না, ধরুন খুব ছোট্ট ব্যাপার, ধরুন বাড়িতে যারা আসেন সর্বস্তরের মানুষকে এক কাপ চা খাওয়ানো জনপ্রতিনিধি হিসেবে এটা কর্তব্য। বাড়িতে যখন চা হয়, আমার নৈতিক নীতি হচ্ছে যে মানুষটা এসছেন সে, কারণ আমরা কেউ রাজার প্রজা না, রাজতন্ত্র আমাকে দেশ থেকে বিদায় নিয়েছে। গণতন্ত্রে জনপ্রতিনিধি কিন্তু সম্মান জানাবে জনগণকে, শুধু বিশেষ সময় 1 মাস বা 1.5 মাস বিষয় কিছু না। এবং আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 51 সাল থেকে আমাদের অনেক বিধায়ক হয়েছে, বিধায়ককে দেখেছি রাজনৈতিক জীবনে যেন বিধায়ক হিসেবে মানুষের সঙ্গে সান্নিধ্য করতে। আমার কবরস্থানও দেখা আছে, মানুষ যা আমার শ্মশানঘাটে যাওয়ারও বিধায়ক হিসেবে বিষয়গুলো আছে। ভ্যানিটি নিয়ে চলি না, চলতেও চায় না। এবং জীবনের সব কিছু, আমি আরবান ডেভেলপমেন্ট থেকে কদিন আগে 2.5 কোটি টাকা দিয়ে একটা গরিব উদ্বাস্তু এলাকায় আমার বিষয়টাকে রাখ। আমি কুরবানিগা করেছি, আমি ধরুন মানে কবরস্থানের কাজ করেছি। কিন্তু আমি একটা পশ্চিমবঙ্গে রেকর্ড করার জন্য যাবো, পারবো কিনা জানি না। আমাদের পশ্চিম মেদিনীপুর বলে একটি জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আমরা আরেকটি কবরস্থান দরকার, অলরেডি জোগাড় করেছি, 10 লক্ষ টাকা অ্যাডভান্স করেছি। সেই দিয়ে কবরস্থানে জমি কিনবো কম দামে, সে মুসলিম লোকেরা, এবং একই সঙ্গে শ্মশানঘাট হবে। একই দিনে কবরস্থান এবং শ্মশানঘাট উদ্বোধন করা একই জায়গাতে করতে চাইছি, একই জায়গাতে, জায়গাটা ধরে কিন্তু একই দিনে সকাল করলাম কবরস্থান, এটা করলাম একই দিনে। মানে মানুষের মানে যে ইন্তিকাল করা বলুন, কবরস্থিত হওয়া বলুন, সঙ্গে সঙ্গে সৎকার হওয়া বলুন। এবং সুতরাং রাজাঘাটে মানুষকে আমি কথা বলেছি যে আমার নিজেও মারা গেলে হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী আমাকে আর নিমতলায় নিয়ে যাবেন না, বিষয়টাকে করা। এছাড়া যত ফেসিলিটি আমার জানা আছে রাজারহাট নিউটাউনে মানুষকে অকিবঙ্গভাবে দেওয়া। তখন আমি এমএলএ, আমি ড্যাসিপুসি মানুষ, একটুখানি কোনো মানুষ মারা গেলে হিন্দু মানুষ একটু তাড়াতাড়ি যাতে ফোলানো যায়, ভিআইপি বোধহয় আমারই সব থেকে বোধহয় আমারই বেশি। আমি মানুষকে মানে বিষয়টাকে করার চেষ্টা করি সবসময়। এবং প্রায় বলতে পারেন মানে একবারে লাস্ট ঘরে যাওয়ার সুযোগ শুধু বিধায়ক হিসেবে আপনার স্টুডিওতে বসে নিজের মুখ দেখানো, এটা আমার সময় থাকে না। এবং আমি রাত্রি 1:30 2টো জীবনে কখনো ড্রিঙ্কস করি না, জীবনে কখনো সিগারেট খাই না, সিগারেট খেতাম ছেড়ে দিয়েছি। কখনো এলা শুধু চা ছাড়া আর মানুষের কাজ করা ছাড়া কোনো নেশা আমার জীবনে নেই।